এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে সকাল সকালে ঘুম থেকে ওঠার পরেই 3টা রুমের বেডশিট উঠিয়ে দিচ্ছি। তো খালা আসবে, খালা আসার আগেই উঠে দিব। তো খালা আসার আগেই কিন্তু নর্মালি ভিজিয়ে রাখি আর গরম পানি দিয়ে ভিজাবো। তো খালা বন্ধ দেওয়ারও সময় হয়ে গেছে। খালা যেহেতু প্রত্যেক সপ্তাহে একদিন হলেও বন্ধ দেয়, তো আর বেডশিটগুলি অনেক বেশি ময়লা হয়েছে আর বাইরে অনেক বেশি রোদ। তারপর এরই মধ্যে কিন্তু খালাও চলে আসছে। তো খালা আজকে একটু তাড়াতাড়ি আসছে। তো খালা আসার পর খালাই বালিশের কভারগুলি খুলে নিয়েছে। তো খালা আজকে যেহেতু খুব তাড়াতাড়ি আসছে তাই একটু এই কাজটা করতে পারছে, আর নাহলে কিন্তু আমরা এই সব সময় করে থাকি। তারপর একটা রুমেরটা উঠানো হয়ে গিয়েছে। তো এবার আয়শার রুমের বিছানাটাও উঠায় নিচ্ছি। তো যেহেতু বাসায় মেহমান আছে আর মানুষের পরিমাণও বেশি, তাই বিছানাগুলি খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আর বিশেষ করে এই আয়শার রুমের বিছানাটা কিন্তু খুব বেশি নোংরা হয়। তো সপ্তাহে 2বার অন্তত ওর বিছানা চেঞ্জ করতে হয়। আর এই খালা কিন্তু খুব বেশি তাড়াতাড়ি কাজ করে, অনেক বেশি চালু। তো দেখতে পাচ্ছেন উনি অনেক বেশি তাড়াহুড়াই করেই করছে। আর কাজগুলিও ভালোই চালু হলেও কাজগুলিও খুব বেশি ভালো। খালার একটাই সমস্যা, খালা বন্ধ দেয় সপ্তাহে 1 দিন 2 দিন, প্রত্যেক সপ্তাহে বন্ধ লাগবেই খালার। এইটাই হচ্ছে সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ ভালো আছে সব দিক দিয়েই খালা, তাই আর এই খালাকে বাদ দেওয়া হয় না। আর খালা অনেক বছর ধরে এই কাজ করছে, 3-4 বছর ধরে। তো এই খালার মধ্যে অনেক একটা বিশ্বাস চলে আসছে। তো সবগুলি বিছানা তো খালা উঠিয়ে নিয়েছে আর এর মধ্যে গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছে। তারপর এখানে হচ্ছে ফার্নিচারগুলি পরিষ্কার করে নিয়েছি। তো এই পরিষ্কারটা আমরা নিজেরাই করে থাকি। তো এটা খালাকে দিয়ে করানো হয় না, কারণ এই সব কাজ তো খালাকে দিয়ে করলে সব কিছু তো আর মনের মতো হয় না। তাই তো এখানে হচ্ছে ওয়ারড্রোবটা পরিষ্কার করে নিচ্ছি। ওয়ারড্রোবটার মধ্যে অনেক বেশি ধুলা জমে গিয়েছে। তো যেহেতু গ্রামে গিয়েছিলাম, গ্রাম থেকে আসার পরও পরিষ্কার করা হয়নি আর অনেক দিন ধরেই এটার মধ্যে হাত লাগানো নেই, তাই ভাবলাম অনেকেই ধুলা জমে গেছে, আজকেই পরিষ্কার করে নেই। আর যেহেতু ওয়ারড্রোবটার মধ্যে অনেক বেশি নকশা, মোটামুটি ওয়ারড্রোবটার মধ্যে না, তো বাসায় যেগুলি ফার্নিচার আছে সবগুলি ফার্নিচারে কিন্তু নকশা বেশি দিয়ে বানানো হয়েছে। আর সেগুন কাঠের ফার্নিচার, তো একটু সুন্দর করে ভালো ডিজাইন দিলেই দেখতে ভালো লাগে। একদম সিম্পল থাকলে আবার একদমই ভালো লাগে না দেখতে, তাই। আর এই রুমের খাট আর হচ্ছে ওয়ারড্রোবটা ধুলা পরিষ্কার করানো হয়ে গিয়েছে আর এখনো বিছানো হয়নি। তারপরে মেহেদির রুমের খাটটাকেও পরিষ্কার করে নিচ্ছি। তো মোটামুটি আজকে সব ফার্নিচারে পরিষ্কার করে নিব। তো সব কাজ তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না, আর ক্যামেরা অন করে কাজ করতে গেলে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা রাখছি এর মধ্যে আপনাদের কাছে ভিডিও অনেক ভালো লাগবে। যারা আমার সাথে আছেন প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন। তো কোনো রকম না টেনে দেখতে থাকেন, আশা রাখছি আপনাদের কাছে কোনো না কোনো অংশেও ভালো লাগে যাবে। তারপরে যে এই খাটটা পরিষ্কার করেছি, তো এই খাটটার মধ্যে অনেক বেশি ধুলা জমে গিয়েছে। তো এই রুমটা যেহেতু অন্ধকার হয়ে থাকে আর সব সময় তো লাইট জ্বালানো থাকে না, বেশিরভাগ লাইট বন্ধই করা থাকে। তারপর মোটামুটি ভাবে এই খাটটাকেও ধুলাটাকে মুছে নিয়েছি সুন্দর করে, আর একটা রঙের ব্রাশের সাহায্যে কিন্তু আমি ধুলাটা মুছে নিচ্ছি। তো এই রঙের ব্রাশটা দিয়ে এই কাজটা করলে ভিতরে যে নকশাগুলি থাকে ওই নকশার মধ্যেও যদি ধুলা জমে থাকে ওই ধুলাটাও পরিষ্কার হয়ে যায়, অল্প সময়ের মধ্যেই কাজটা হয়ে যায়। তো এটা যেহেতু শুকনো কাপড় দিয়ে করতে হয়, কাপড়ের চেয়ে আমাদের কাছে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে ইজি মনে হয়। তারপর প্রত্যেকটা ফার্নিচার পরিষ্কার করার পর এখানে হচ্ছে বিছানাগুলি এবার বিছিয়ে দিব। তো ফার্স্টে আয়শার রুমে বিছানাটাকে বিছিয়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন মেহেজবা আর হচ্ছে মিনহা, ওরা দুজন কিন্তু অনেক বেশি বিরক্ত করে বিছানা বিছানোর সময়। তো ওরা দুজন বারবার এই ফাল দিয়ে একদম উঠিয়ে যাচ্ছে বিছানার উপরে। আর ওদের দুজনের কারণে বিছানাটা বিছাতে খুব বেশি ডিস্টার্ব হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তোশকের উপর কিন্তু মেজবা জুস ফালাইয়া দিয়েছে। তো কি আর করা, এর মধ্যেই বিছিয়ে দিব যেহেতু শীতকাল, তো এটা শুকাতে অনেক বেশি সময় লাগে।
তারপরে এই যে বিছানাটাকে বিছিয়ে দিচ্ছি। তো একটা রুমে কিন্তু অলরেডি বিছানো হয়ে গিয়েছে। তারপর এখানে হচ্ছে বিছানাটাকে বিছিয়ে দিচ্ছি। আর এই বিছানাটা কিন্তু অনেক দিন পর লাসছি। তো এই চাদরটা অনেক দিন আগের কেনা হয়েছে। তো এই চাদরটাকে অনেক দিন পর এই খাটে বিছালাম। তো এটা বলতে গেলে অনেক শখের একটা চাদর। তো শখের জিনিস কিন্তু ব্যবহার করতে খুব বেশি মায়া লাগে, তাই আর বেশি একটা ব্যবহার করা হয় না, মাঝে মাঝে একটু ব্যবহার করে থাকি। তো এই খাটটার মধ্যে চাদরটা বিছানোর পর কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন একদম গাছের গোলাপ ফুলের মতো ফুটে আছে। তারপরে যে এই রুমের বিছানাটাকেও বিছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো মোটামুটি 3টা রুমের বিছানায় সুন্দর করে গুছানোর পর তারপর এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। তো আজকে দুপুরে রান্না করব 2 পদের মাছ, তারপর হচ্ছে লাউ দিয়ে ডাল, আর হচ্ছে আলু ভাজি, আর হচ্ছে মিনি মাছ দিয়ে সবজি দিয়ে মাছটাকে রান্না করব, তাই সবজি কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে শোল মাছ তো কেটে লবণ মেখে নিয়েছি। 2টা মাছই কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখার পর, আর এখানে হচ্ছে ফার্স্টে শোল মাছটাকে রান্না করে নেব। তো শোল মাছটা রান্না করার জন্য এখানে পরিমাণ মতন পেঁয়াজ, তারপর মশলা যা যা লাগে মাছ রান্না করতে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর মাছটাকে ভাপারা দিব। তো এটাকে বলে ভাপারা। তো এভাবে করে রান্না করে নেব। আর এটার মধ্যে কোনো রকমের তরকারি কিছুই ব্যবহার করব না, একদম ভুনা ভুনা টাইপের করেই রান্না করব। তো যখন মাছ তরকারিটা হয়ে গিয়েছে তার কিছুক্ষণ আগে আমি দিয়েছি কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার কারণে এই মাছটার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচে, তাই দিয়েছি। তো এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর বেশি করে একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর নামাই নিয়েছি মাছ তরকারিটা। তো এদিকে হচ্ছে মিনি মাছ রান্না করব, তাই মিনি মাছটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি। মিনি মাছটা ফ্রাই করার পর এখানে হচ্ছে মাছটা রান্না করব। তাই মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে এবার মাছের জন্য মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর যারাই আমার ভিডিও দেখেন শুরু থেকে তারা তো কম বেশি জানেন, তো আমাদের মানে কাঁচা মাছ খুবই রান্না কম হয়। তো আমাদের এলাকায় বলতে গেলে একদমই বেশিরভাগ ভাজা মাছ খায়। কাঁচা মাছ যদি খেয়ে থাকে শুধুমাত্র শোল মাছ আর হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে একদমই ছোট ছোট গুঁড়া মাছ, এছাড়া আমার মনে হয় না যে কোনো মাছ কাঁচা খেয়ে থাকে। সব মাছে কিন্তু ভেজে তারপর রান্না করে খায়, ভাজা ছাড়া কেউ রান্না করে না, আমার মনে পড়ে না যে কেউ রান্না করে। আর আভাজা মাছটা কিন্তু আমরা কেউ পছন্দ করি না, আর আমরা কেউ খেয়েও না ওই মাছটাকে। তারপরে যে এখানে মাছ যেহেতু তরকারি দিয়ে রান্না করব, এখানে হচ্ছে সিম, আলু, টমেটো, তো 3টা সবজি দিয়ে আজকে মাছ রান্না করব। তো এখানে হচ্ছে সুন্দর করে আমি সিম তারপর হচ্ছে আলুটাকে কষিয়ে নিচ্ছি ঢাকনা মুড়া দিয়ে। সিম আলুটাকে আমি 50% মতো কষানোর মধ্যেই সিদ্ধ করে নিব। তো যখন 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে তখনই আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তারপরে সুন্দর করে লাড়া দিয়ে বা ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যখন বলক চলে আসে তখন এই ঢাকনাটা তুলে তারপর মাছগুলি দিয়ে দিচ্ছি। তো মাছটা দেওয়ার পর এবার সুন্দর করে আমি লাড়া দিয়ে দিচ্ছি, আলতো হাতে লাড়া দিচ্ছি। মাছটা দেওয়ার পর আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখন সবগুলি সবজি সিদ্ধ হয়ে গিয়েছে তখনই আমি কিছুটা ধনে পাতা দিয়ে তারপর মাছ তরকারিটা নামাই নিয়েছি। আর এদিকে হচ্ছে আলু ভাজি রান্না করব। তো আজকে আলু ভাজি অনেক দিন পরে বলতে গেলে রান্না করছি। তো আলু ভাজিটা মোটামুটি কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি, এত বেশি পছন্দ করি তারপরও কিন্তু ওই ভাজিটা একদমই করা হয় না। তো ভাজিটা এখানে ডিম দিয়ে করছি। আর হ্যাঁ, এই ভাজিটা কিন্তু একদমই যতটা সম্ভব ততটাই চিকন করে কেটেছি আলুটা। এরকম করে ভাজি করলে আমাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। এই আলু ভাজিটা দিয়ে যদি রুটি খেয়ে থাকে তো ওইটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে রুটি দিয়ে ভাজিটা। তো নর্মালি কিন্তু এটা সিদ্ধ রুটি দিয়ে যদি খাওয়া হয়, যে রুটি নাও খায় আমার বিশ্বাস সে অন্তত 2টা রুটি খেয়ে নিতে পারবে এই ভাজিটা দিয়ে। তো এই ভাজিটা এতটাই টেস্টি, তো এটা আমরা অনেক বেশি পছন্দ করি। আর আলু ভাজিটা কিন্তু এটা পরিমাণে অনেক বেশিই করেছি। রান্নাটা কমপ্লিট হওয়ার পর তারপর দুপুরে আর অন্য কাজ ছিল, তো সব কাজ সারার পর তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর এখানে হচ্ছে
যে কাপড়গুলি ধুতে দিয়েছিলাম খালা ওই কাপড়গুলি যেহেতু ধুয়ে ছাদে শুকাতে দিয়েছে তো এই কাপড়গুলি শুকিয়ে গিয়েছে। তারপর ছাদ থেকে এনে এবার ভাঁজ করে নিচ্ছি। তো এখানে কিন্তু অনেকগুলি কাপড়, যেহেতু 3টা বিছানা চাদর, তারপর হচ্ছে বালিশের কভার আছে, তারপর হচ্ছে আরও অনেক কাপড়ই আছে। তো যেহেতু অনেক দিন পরে কাপড়গুলি ধোয়া হয়েছে, প্রতিদিন তো কাপড় ধোয়া হয় না, 2 থেকে 3 দিন পর পরে ধোয়ানো হয় কাপড়গুলি। তো আর এখানে দেখতে পাচ্ছেন মিনহা কি যে বিরক্ত করছে, ও শুধু বারবারই দুষ্টামি করতে যাচ্ছে। তো ওকে একটা ধাক্কা দিয়ে দূরে এসে ফেলে দিচ্ছি, তারপরও আবারও চলে আসছে। তারপর একটু শান্তিতে এই কাজটা করতে দিতেছে না, তো অনেক বেশি বিরক্ত করছে। আর ক্যামেরাতে কিন্তু দেখতে পাচ্ছেন ও বারে বারে আসতেছে, ওর পাগুলি কিন্তু দেখে অবশ্যই চিনতে পারছেন। আমি জানি না কেউ এখনও আমার সাথে আছেন কিনা, তো যদি কেউ থেকে থাকেন যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিবেন। সবগুলি কাপড় গুছানোর পর তারপর সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এটা হচ্ছে সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে হচ্ছে আজকে সন্ধ্যার জন্য চিকেন পাস্তা রান্না করব। তো চিকেন পাস্তা রান্না করার জন্য এখানে হচ্ছে পাস্তাটাকে সিদ্ধ করে নেব ফার্স্টেই। তো পাস্তাটাকে সিদ্ধ করার জন্য এখানে হচ্ছে কড়ার মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। তো পানিটার মধ্যে আমি দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল আর হচ্ছে লবণ পরিমাণ মতো। তো লবণ আর তেলটা দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করতে দিয়েছি। আর এদিকে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আর হচ্ছে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি চিকেনটাকে। তো চিকেনটা খেতে যদি মজা হয় তাহলে কিন্তু পাস্তাটা খেতে অনেক বেশি মজা হবে। একটা মুরগির পুরো বুকের অংশই নিয়েছি। তো চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করার পরে এখানে হচ্ছে চিকেনটাকে ভেজে নিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে, তেলের মধ্যে। তো এই চিকেনটা যেহেতু একদমই ছোট ছোট করে কাটছি তাই আর ভাজতে বেশি সময় লাগবে না। তো চিকেনটা যখন হয়ে আসছে তখনই আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর। তো গাজর এখানে একটা গাজর ব্যবহার করছি। তো এখানে অনেকে অনেক ধরনের সবজি ব্যবহার করে, তো আমরা যেহেতু কোনো সবজি খাই না, তো মেহেদি আয়েশা তারপর কেউ সবজি পছন্দ করি না, তাই আর সবজি দিইনি, গাজরটা জাস্ট একটু সুন্দরের জন্যই দিয়েছি। তো গাজরটা দিয়ে তারপর 1-1.5 মিনিটের মতো ভাজার পর এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে তারপর পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে তখনই এখানে ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটা কিন্তু আগের থেকেই ভেজে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে 3টা ডিম দিয়েছি। তারপরে সুন্দর করে ডিমটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তো মেশানোর পরে এখন দিয়ে দিব পাস্তাটা। তো পাস্তাটা কিন্তু আমি নর্মাল পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, যখন পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে তখনই। তো নর্মাল পানি দিয়ে অবশ্যই ধুয়ে নেবেন, নাহলে কিন্তু পাস্তাটা দলা পেকে যায়, তো লাড়তে অনেক বেশি অসুবিধা হয়। আর যদি নর্মাল পানি দিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু একদমই পাস্তাটা ঝরঝরা থাকে। তো পাস্তাটা দেওয়ার পর সুন্দর করে আমি একটা চামচের সাহায্যে লাড়া দিয়ে দিচ্ছি। আর এই পাস্তাটা কিন্তু অনেক দিন পর রান্না করছি, তো মনে পড়ে না যে কবে রান্না করছি। আমার মনে হয় না যে আমি ভিডিওতে কখনো শেয়ার করেছি যে আমরা পাস্তা রান্না করছি। তারপর পাস্তাটা যখন লাড়া দেওয়া হয়ে গিয়েছে তখনই দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। তো ধনেপাতাটা বেশি করে দিয়ে দিচ্ছি, বেশি করে ধনেপাতা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। আর আমরা কিন্তু সব কিছুর ক্ষেত্রে ধনেপাতার একটু বেশি করে দিয়ে থাকি। তো ধনেপাতার ফ্লেভারটা আমাদের কাছে খুব বেশি ভালো লাগে, তাই দেই। আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। তো মশলা এখানে দিয়েছি 2টা, আর হচ্ছে 2টা পাস্তার মধ্যে মশলা ছিল ওই 2টা। তো পাস্তার পরিমাণ যেহেতু বেশি তাই মশলা দিয়েছি এখানে 4 প্যাকেট। তো খেতে মাশাআল্লাহ পাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছে। তারপর আমরা সন্ধ্যার নাস্তা রেডি করে নিয়েছি, তো এখন আমরা সবাই মিলে খাবো। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন। আবার দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।